নমস্কার। আজকের আমার গল্প অস্তিত্ব। এটা কিছুদিন আগের লেখা গল্প। আমরা সকলের মতো এ পৃথিবীতে ছুটি, সকলের অস্তিত্বটাকে ভিন্নভাবে ধরে রাখার জন্য দৌড়াই। তার উপর আমার জীবনের পার্সপেক্টিভ নিয়ে এই গল্প অস্তিত্ব। দাদার অস্তিত্বটা আকাশে ওড়া ঘুড়ির মতো, দমকা হাওয়ায় ভেসে বেড়ানো সারাক্ষণ আকাশের বুক ছুঁয়ে ছুঁয়ে। মজাটা সময়ে সময়ে দমকা হাওয়ার হাত ধরে, আমারটা আবার বাড়ির পুরনো টেবিল ফ্যানটার মতো, সকলকে হাওয়া দেওয়া নিয়ম মতো। আর দাদা বলে, বুঝলি, বড় হওয়া একেই বলে আকাশের বুক ছোঁয়া এক জীবনে। আমি ঘুরিয়ে বলি, দাদা আমার মনে হয় কি জানিস, আকাশের বুক ছোঁয়া থাকাটাই বড় কথা, শুধু ছোঁয়াটা নয়। আর মনে মনে আরও বলি, আকাশের বুক ছুঁতে হয়তো আমি পারিনি এই জীবনে, তবে মাটিকে আঁকড়ে খারাপ নেই জানিস। বৃষ্টি হলে মাটির সোঁদা গন্ধ শুকি নাক লাগিয়ে লাগিয়ে। এক বৃষ্টির দিনে দাদাকে বলে বসে, দাদা তুই আকাশের বুক থেকে মাটির গন্ধটা শুকতে পাস কখনো? দাদা হেসে বলে, কি যে বলিস সব ফিলোজফারের মতো, ও দুনিয়াটা একেবারে আলাদা। দাদার আলাদা দুনিয়া নিয়ে দাদা মুশকুল। রাত 10টার আগে বাড়ি ঢোকে না, রাত 2টোর আগে ঘুমায় না কখনো, দিনের পর দিন। ও দুনিয়ায় নাকি যত কাজ সব রাতের বেলা নাকি ওদের দিনের শুরু। রাত 10টায় ওদের সন্ধ্যেটা শুরু হয়। আমারটা একেবারে আলাদা, সময় মতো অফিসে যাই, কাজটা মন দিয়ে করি, আর সময় মতো বাড়ি আসি। বাকি সময়টা পরিবার বন্ধু বান্ধবদের সাথে হইচই, আর নিজের গিটারটা নিয়ে পড়ে থাকি। বউ আস্থা বলেছে, যাই করো বাইরে, বাড়ি ফেরো ঠিক সময় মতো, আর টিফিনটা সেরে ইভিনিং ওয়াকটা দুজনে একসাথে করব। কোথাও নিয়ে যাও না যাও তাতে কোনো দুঃখ নেই, তবে হাঁটবো একসাথে, এতে নাকি মনটা শরীরের থেকে বেশি জুড়ে থাকে আজীবন। আস্থা সোশিওলজিতে এমএ, স্কুলের সাইকোলজি পড়িয়েছে কিছুদিন, এখন আবার পার্ট টাইম পড়ায় কলেজে। ওর কথার যুক্তি আছে, তাই আমি মনে মনে মেনে নিই। খারাপ লাগে না ওর বাঁধনটা। আমাদের তিতলি আর পুতুল মুচকে মুচকে হাসে। মাকে একদিন বলেছে, মা বাবাকে তুমি তো খুবই ভালোবাসো না, আমাদের থেকেও? আস্থা যেভাবে আমাকে ধরে রাখে, অবসন্ন শরীর আর মাথায় হাতটা দিয়ে মসৃণ করে দেয় মুহূর্তে, সেটা আগে অনুভব করতাম না আলাদা করে, এখন করি ভিতরে ভিতরে। সহজে পাওয়া জিনিসের মূল্য দিতে শিখেছি অনেক পরে, যদিও মাঝে মাঝে বিরক্ত হই আস্থার আধিপত্যে। গাড়ি চালানো শেখা ভালো, বাঁচার কাজে লাগে। আমার অবশ্য ভয় লাগে শহরের বুকে গাড়ি চালাতে, আর তাই মনে হয় এ শহরের বুকে নিজের গাড়ি চালানোর দরকারটা কি? অস্তিত্বটা যেখানে কাঁপে। আস্তায় দিকে হোন্ডা আমায় হনন করে বেরিয়ে যায় আমার চোখের সামনে দিয়ে খোঁচা লাগিয়ে। আগে রেগে যেতাম, এখন মনে মনে হাসি মাঝে মাঝে, যদিও মনটা নড়ে বসে। দাদাকে বলি, যাই বলিস দাদা, রবি ঠাকুর ঠিক বলেছেন জানিস, দুর্বলের অত্যাচার ভয়ঙ্কর। দাদা বলে, সেটা ঠিক, তবে আস্থাকে দুর্বল ভাবিস না, অনেক গুণ আছে ওর জানিস। তাছাড়া যেভাবে ভালোবাসে তোকে আর আগলে রাখে, সেটা বড় দুষ্প্রাপ্য এই দুনিয়ায়। কেউ বৌদিমণি তোকে ভালোবাসে না বুঝি? তা নয়, অ্যাকচুয়ালি আমি সেই অর্থে সময় বের করতে পারি না জানিস, ইচ্ছে করলেও। আকাশে উঠতে উঠতে থাকার সমস্যাটা তো এটাই, তুই ঠিক বুঝবি না। ও বাঁধনটা আরও কঠিন, আলগা করতে পারলেই চাইলেও পারবি না সহজে। বুঝবো না কেন দাদা? পৃথিবীর অস্তিত্বটাও বিনিময় প্রথায় টেকে থাকে, আমিও ভালো করে জানি। উল্টো পাল্টা করে দেখ না, ভূকম্পের ছদ্মবেশে কেমন নেচে ওঠে এক লাফে। এবার আমার দাদা দিবেশ কথা পাল্টায়, বলে, জানিস অনিরুদ্ধ ছেলে এবারও আইপিএস হলো। অনিরুদ্ধ আগেরবার চান্স না পাওয়া যেন ছেলে ডিপ্রেশনে সুইসাইড করতে যাচ্ছিল। আরে তুই এত ভিতরের খবর জানলি কী করে? সব জেনে যাই, আকাশে ওড়া সব ঘড়িগুলোর অনেক গোপন কাহিনী থাকে জানিস। বলতে পারিস তোর এই মাটির পৃথিবীর থেকে 1000 গুণ বেশি। অবশ্য বেশিটাই বোধগম্যের বাইরে লুকিয়ে থাকে, রাতের অন্ধকারে বলিস। মেঘে ঢাকা আকাশটার মতো, তবু এক একটা তারা সুযোগ খোঁজে নিজেকে দেখার জন্য, উজ্জ্বল করে জ্বলে, যেন সে সব থেকে আলাদা। কিন্তু কেউ মানে না অপরটাকে। দাদা অদ্ভুত তোর আকাশের কাহিনীগুলো, যা শুনি। সেদিন বললি আইএস সুদীপ বক্সির আইএফএ সাউথ ইন্ডিয়ান বুক ক্যারোলিন হাবাটে গেছে পিএইচডি করতে, পাবলিক ডিলিং নিয়ে।
12টা ওষুধ খায় মহিলা প্রতিদিন। আবার ছেলেটার 92 কিলো ওয়েট, ব্যাডমিন্টনের করে প্রথম দিনেই ফিবুলা ফ্র্যাকচার। একদিকে অনিরুদ্ধের ছেলে ডিপ্রেশনের শিকার। তা যা বলেছি শিবেশ, এক একজনের এক একটা জটিল কাহিনী। কাহিনীর ভিতরকার কাহিনী আরও জটিল। সব যে যা রঙের ভারে কিনে উঠছে। গ্যাস বেলুনের ভিতরটা ফাঁকা, চারদিকে এত লোক, তবু কথা বলার লোক নেই ঠিক মতো করে। মিনিস্টারের ডাইরেক্ট চোখ রাঙানি বিনা দোষে। উপরন্ত রুম থেকে বেরিয়ে অন্য কলিগকে বলে, হাই মিতা, হাউ আর ইউ? মিতা বলে, ফাইন ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। উপরন্ত নিজের চেয়ারে বসে আজ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল সারাক্ষণ। তাদের সব কথাগুলো গড়গড় করে বলে গেল। আমি দাদার কথা থামি এবার বলি, দাদা একটা কথা বল, এই যে ডিপ্রেসড লোকগুলো এত বড় বড় পজিশন দখল করে রয়েছে, এরা লোকের কি করে ভালো করবে বলতো? যেখানে নিজে সন্তুষ্ট নয়, এত এত ওষুধ খায় দিনে। ঠিক বলেছি শিবেশ, গাড়ির পেছনে বসে হেলতে দুলতে আমি ওই কথা ভাবি না তা নয়, কিন্তু নেশাটা অন্য জায়গায় জানিস, আকাশে ওড়ার নেশা। কিসের জন্য যে এত উঠছি, এত ঝড়ঝাপটা খাচ্ছি, সেটা খেয়ালে আসে না সচরাচর। কদিন বাদে মা বলল আমাকে, তোর দাদাকে বকেছি বেশ জানিস শিবেশ। সুবিদ্যা সেদিন কেঁদেছে আমার কাছে। ওর বিবাহবার্ষিকীর দিনেও দিবেশ রাত 11টায় ঘরে ঢুকেছে। সুবিদ্যা রেগে গিয়ে না খেয়ে শুয়ে পড়েছিল। তোকেও বলি শোন, আকাশে ওড়ার নেশা ভালো, কিন্তু মাটির পৃথিবীর সোঁদা গন্ধটাকে মেনে রেখে। কথাটা মনে রাখিস, দাদার মতো সবসময় আকাশে উঠতে যাস না। জানিস আকাশ বিট্টে করে বেশিরভাগই, মাটির পৃথিবীটা তা নয়। তোর বাবাকে দেখিনি কীভাবে বড় বড় লোককে খুশি করতে এত ব্যস্ত থাকতো ঘরটা ছেড়ে ছেড়ে। ও দুনিয়ার নেশাটা ভয়ানক, ছাড়ে না সহজে। আসলে সেই একই সুরা নারী সিংহাসনের খেলায় উন্মত্ত মাতাল, সেই আদিমকালের অস্তিত্বটার মতো। আমি জানি না বুঝিছি তোর বাবার অস্তিত্বটার অকাল মৃত্যুর জন্য দায়ী কে? বারবার এই প্রশ্নটা কুরে কুরে খায় আমাকে আজও। তোর দাদা ও সেই গুণটাই পেয়েছে জানিস। দাদা মাথা নিচু করে থাকে, যেন ও দলের নেশাটা ড্রাগের নেশাকেও হার মানায়। দাদা ঘুরিয়ে মাকে বলেছে, মা একদিন তোমরা তো বলতে এত বড় হ, এত বড় হ যে কেউ ছুঁতে না পারে কখনো। তাই তো হয়েছে, এখন কেন এমন উল্টো কথা বলো? মিনিস্টার, সিনিয়র লাইজন অফিসার মিনিস্ট্রির, কম বড় কথা? কত আইএস আইপিএস অফিসার বাড়িতে ডেকে চা খাওয়ায় সময় সময়। তাই বলে নিজের বাড়ি ছেড়ে পরের জগতে এত জড়িয়ে থাকাটা ভালো? এ নিহাতি বোকামি তোর দিবেশ, বুঝবি একদিন। যখন ধাক্কাটা খাবি বড় সড়ো। মার জবাব বারবার। এরপরও দাদা ভুবানের জন্মদিনে লেট করে এসেছিল বাইরের কাজের অজুহাতে। বাড়ি এসে বারবার ভুবানকে বুঝিয়েছে, বলেছে কাল শহরের সবচেয়ে বড় রেস্তোরাঁয় নিয়ে যাব তোকে। বাবান তোর পছন্দের মতো যত ডিশ সব খাওয়াবো, পনকারি পর্যন্ত বাটি ভরে ভরে। সুবিদ্যা চুপ করে থাকেনি, ও বলেছে মুখ ঘুরিয়ে, আমার জন্মদিন ভুলে যাও ঠিক আছে। তাই বলে ছেলেদেরও? দাদা নাকি ভিতরে ভিতরে কাঁপছিল। বাড়ির লোকজনের প্রতি এত অবহেলা, তবু শরীরটা যেন যখন সায় না দেয় কেবল ওদেরই কথা মনে পড়ে জানিস, অন্য এত লোক কারোর কথা নয়। দাদা আমাকে মন খুলে বলেছে সে কথা। কদিন আগে হোম মিনিস্টারের করিডোরে আইএফএস রাঘব গুপ্তা এক সুন্দরী মহিলার সাথে যাচ্ছিল। জানিস আমাকে দেখে চোখে চোখও পর্যন্ত রাখলো না, একটা সোশ্যাল স্মাইলও পর্যন্ত করেনি। উপরন্ত কদিন আগে ওর চয়েস পোস্টিংটা আমিই করে দিয়েছি এক অফিসারকে ধরে। অনেক বলে কয়ে ব্যবহারটা সময় সময় ওদের রকম বের হয় জানি। এই দুনিয়াটা এরকম। আমি দাদাকে ঘুরিয়ে বলি, দাদা সবাইকে খুশি করতে যাস না, এটা একটা নিছক মরুদ্যানের গল্পের মতো। ছোটোবেলায় আমরা ওই মিলার অ্যান্ড ডাঙ্কির গল্পটা পড়েছিলাম জানিস, দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি ক্যান প্লিজ নোবডি। কথাটা সত্যি রে, সবাইকে খুশি করতে যাস না, কাউকে খুশি করতে পারবি না। এটা ঠিক দাদা, এটা ঠিক দাদা। তারপর কিছুদিন পরে দেখি দাদা কিছুটা বদলেছে। লোকে নাকি জ্ঞানে বদলায় না, বদলায় ধাক্কাতে। দাদারও তাই। এবার আর বিবাহ বার্ষিকীতে লেট করে আসেনি, মিস করেনি দাদা। আমাদেরকে তাজের পার্টি দিয়েছে, ছেলেমেয়েরা সবাই একসাথে হই হই করেছে, খুব ভালো লাগছিল অনেকদিন পরে। আমি দাদাকে বললাম, বৌদিকে নিয়ে সিনেমায় জানা কাল পিভিআরে এক ভালো মুভি এসেছে, দি ওপেন সিক্রেট করে মেজর রেল লেখা। এরপর দাদা বলল,
এবার না বড় করে দুর্গাপূজা করবো, জানিস? আমাদের পরিবারের সবাইকে ডাকবো যারা মাটি ঘেঁষে পড়ে আছে সারাটা জীবন। আকাশ ওরা লোকগুলোকেও বলবো একবার আকাশ আর মাটি মিলিয়ে দেখি না কেন কোন জগৎটা কেমন। পুজো চলছে, বড় বাড়ির আত্মীয় পরিজন সকলের ভিড়। এবার সদল বলে এসেছে সকলে, আর বলছে মাকে, অন্নপূর্ণাদি সত্যি তোমার জীবন ধন্য, ছেলে দুটোকে রত্ন বানিয়েছে বটে, এত বড় হয়েও কাউকে ভুলিনি এতদিনে। দাদা বারবার লক্ষ্য করছে আজ মাটি আঁকড়ে পড়ে থাকা আমার অস্তিত্বটাকে। এ বল গেম খেলাটায় শুধু আস্থা, মেয়ে, তিতলি, পুতুল নয়, পাড়াপড়শি, আত্মীয় স্বজন সকলে ঘিরে রয়েছে আমার চারদিকে, সকলে হই হুল্লোড় করছে। এই যেন আসল বল গেম। আর আকাশ থেকে নেমে আসা দাদার দু একটা ঘুড়ি এসেছে, এদিক ওদিক কেমন ছটপট, মা দুর্গার মুখটাও পর্যন্ত ভালো করে দেখেছে বলে মনে হয় না। পাশের গণেশ কার্তিক তো দূরের কথা, সরস্বতী মুখ লুকিয়েছে ওদের কাণ্ডকীর্তি দেখে। আজ সময় কম, পরের বার মজা করে প্রসাদ খাবো বলেই সকলে চলে গেল নিজের মতো করে। দাদা ছাড়তে গেল, পরে দাদা এসে আমাকে বলল, চলে গেল দুজন, জানিস? প্রসাদ খাওয়ারও সময় নেই এদের। অস্তিত্বটা ব্যস্ততার সাথে সাথে নিভে গেছে মনে হয় পুরোটাই। বিসর্জন সেরে এসে পুরনো টেবিল ফ্যানের তলায় বসেছি আজ একা, নিজের অস্তিত্বটাকে ঠান্ডা হাওয়া খাওয়াচ্ছিলাম। বেশ, ভিতরের দোলনাটা দুলছে বেশ আবেশে। হঠাৎ দাদা এসে বলল, কিরে পুরনো ফ্যানের পাশে বসে কী করছিস? একা এসি চালা না। আমি বলে বসি, দাদা আমার অস্তিত্বটা না আকাশে উঠছে এখন, কেমন হেলে দুলে তোর এই রঙিন ঘুড়িগুলো ছাপিয়ে। দেখতে পাচ্ছিস না কিছু? নমস্কার।